সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফিবোনাচি টুলসের সেটিংস কি করে পরিবর্তন করা যায়। তার আগে বলিনি কেন আমি এই টপিকটা প্রথমে সিলেক্ট করলাম। আপনারা জেনে থাকবেন, আপনারা যদি আমাদের ভিডিও সিরিজটি ফলো করেন তাহলে আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল সেটা ছিল হলো ফিবোনাচি টুলস ব্যবহার করে লাইভ চার্টে কি করে আপনি মার্কেট কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারেন। সেই ভিডিওটা আপলোড করার অনেকদিন হয়ে গেছে, বাট আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, আপনারা অনেকেই আমাকে ইনবক্সে এই ভিডিওটার জন্য ধন্যবাদ প্রকাশ করেছেন এবং অনেক কোয়েশ্চেন ছিল আপনাদের মনে। যেমন এই ফিবোনাচি টুলস আপনি যেভাবে আপনার চার্টে দেখতে পাচ্ছেন আমার চার্টে কেন ডিফারেন্স দেখাচ্ছে, বা আমি যেভাবে আঁকছি সেখানে কি করে আপনার সাথে আমার যে চার্টটা আমি আঁকছি সেটা মিলছে না কেন, বিভিন্ন ধরনের সেটিংস কি করে আমি পরিবর্তন করেছি, এই জিনিসগুলো আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন। এর সাথে সাথে কিছু হয়তো আপনারা আরো অনেক রিলেভেন্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছেন যেগুলো আমি কখনো ভিডিও বানাইনি। যেমন আপনারা কোয়েশ্চেন করেছেন কি করে ফরেক্স ট্রেড করতে হলে ট্রেড অ্যাকাউন্ট ওপেন করতে হয়, বা মেটাডেটা প্ল্যাটফর্মে কি করে বিভিন্ন ধরনের সেটিংস চেঞ্জ করতে হয়। আমি এগুলো নিয়ে ভিডিও বানাইনি এই কারণে, কারণ এই জিনিসগুলো নিয়ে অনেক ভিডিও বানানো হয়েছে, বিশেষ করে কি করে ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এরপর যদি আপনি একটু ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন যে ইংলিশে যেমন প্রচুর ভিডিও রয়েছে, বাংলাতেও অনেক ভিডিও রয়েছে। এর কারণ হলো যারা সাধারণত ব্রোকার হাউস রয়েছে, যাদের রিপ্রেজেন্টেটিভ বা ব্রোকার হাউসের রিপ্রেজেন্টেটিভ যারা বাংলাদেশে রয়েছেন, তাদের বেশিরভাগই হলো আপনাদেরকে ট্রেডিং অ্যাকাউন্ট কি করে ওপেন করতে হবে এবং সেখানে কি করে টাকা ডিপোজিট করতে হবে এই পর্যন্ত শেখাতে তারা খুবই ইচ্ছুক থাকে। কারণ এখানে যদি আপনি টাকা ডিপোজিট করেন এবং ট্রেড করেন তাহলে আপনার কিছু পার্সেন্টেজ কমিশন ওরা পায়। আমি এটাকে খারাপ বলছি না, বাট যেহেতু তারা এই জিনিসটা করে থাকে এই জন্য তারা ড্রাইভ করে কি করে অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং সেইভাবে ট্রেড গুলা ওপেন করা যায়। এই জন্য এরপর প্রচুর ভিডিও আপনাদের রয়েছে। এই জন্য আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পাবেন এরপর অনেক ভিডিও রয়েছে। আমি এটা নিয়ে ভিডিও এই কারণে বানাতে চাই না, কারণ এটা বানানো মানে হলো আমার টাইম নষ্ট করা। টাইম নষ্ট করার এই কারণে আমি চাই যে আমি সেই সমস্ত ভিডিওগুলো বানাবো যে ভিডিওগুলো কেউ বানায় না। কারণ আপনাদেরকে ট্রেড করা শিখাই দিয়ে লাভ নেই, আপনার ট্রেড করা কি করে সাকসেসফুল ট্রেডার হিসেবে টিকে থাকা যায় মার্কেটে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই জন্য যে জিনিসগুলো না বললেই না, বা যে জিনিসগুলোকে আপনাদেরকে না বলে দিলে হয়তো আপনাদের একটু সমস্যা হচ্ছে, সেগুলো হয়তো আমি টাচ করতে পারি। বাকি আমাকে যদি এই ধরনের কেউ কোয়েশ্চেন করে থাকেন আমি তাকে সাধারণত কোনো ভিডিও লিংক দিয়ে দিই বা কিছু পড়ার নির্দেশনা দিয়ে দিই। তো আমি এই জন্য দুঃখিত যে আপনাদের সবাইকে আমি ভিডিওর মাধ্যমে অ্যান্সার দিতে পারি না, কারণ আমি মনে করে থাকি যে কোয়েশ্চেনগুলো অলরেডি ইউটিউবে দেওয়া আছে। কারণ আমি যখন ট্রেডিং শুরু করেছিলাম তখন ইউটিউবে ভিডিওই ছিল না, বাংলাতে তো ছিলই না, ইংলিশেও খুবই কম ভিডিও ছিল। বাট এখন যদি আপনি লক্ষ্য করে থাকেন বাংলাতেও প্রচুর ভিডিও বানাচ্ছে। আমি অনেককে সাধুবাদ জানাই, থ্যাঙ্কস জানাই যে তারা কন্টিনিউয়াস বিভিন্ন ধরনের ভিডিও বানা যাচ্ছে এই ফরেক্স ট্রেডিং এবং স্টক ট্রেডিং এর উপরে। সো আপনারা তাদের চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করেন এবং তাদের ভিডিওগুলোও দেখেন, তারাও তো আপনাদের জন্য কিছু না কিছু নিয়ে আসছে। তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো খুবই সিম্পল। ফার্স্ট যেভাবে আলোচনা করবো সেটা হলো যে কিভাবে ফিবোনাচি টুলস এর কালার পরিবর্তন করা যায়, বা কিভাবে ফিবোনাচি টুলস এ অতিরিক্ত লেভেল যোগ করা যায়, বা ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং এক্সটেনশন ইন্ডিকেটর কি করে একসাথে ব্যবহার করা যায়, এবং কিভাবে ফিবোনাচি টুলস এর লেভেলের মধ্যেই প্রাইস দেখানো যায়। এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের ফিবোনাচি টুলস এর মধ্যে তো আমার প্রাইসটা দেখা যাচ্ছে না, আমার প্রাইসগুলো কি করে ওখানে দেখা যাচ্ছে। এটা খুবই সিম্পল একটা টেকনিক। ইভেন আপনি যদি এটা নাও জানেন আপনাদের আমি সহজ বুদ্ধি শিখিয়ে দিই। সহজ বুদ্ধি হলো যে জিনিসটা আপনি জানবেন না, একটা খুব ভালো জিনিস আছে, সেটা হলো www.google.com। google.com এ গিয়ে যদি আপনি জাস্ট একটু ইংলিশে জিজ্ঞেস করেন যে হাউ টু শো প্রাইস ইন ফিবোনাচি টুলস লেভেল, তাহলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে কি করে লেভেলগুলো পাওয়া যায়। তো যাই হোক, যদিও আমি ভিডিওটি বানাচ্ছি সেই জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, বাট আমার কোশ্চেন হলো, আমার সাজেশন হলো যে পরবর্তীতে যখন আপনারা কোনো জায়গায় আটকে যাবেন আরেকজনের অ্যান্সার দেওয়ার আশায় না থেকে বেটার হলো আপনি সেই অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করেন। তাহলে যেটা হবে এই অ্যান্সারটা আপনার মাথায় অনেকদিন গেঁথে থাকবে এবং ওটা আপনার ফিউচারও সাহায্য করবে। তো আসলে আমরা লাইভ চ্যাটে চলে যাই। লাইভ চ্যাটে গিয়ে আমি আপনাদেরকে দেখাই কি করে এই কাজগুলো করা যায়। তো এই জন্য আমি যে কাজটা করেছি, অনেকে আমাকে জানতে চেয়েছেন যে আমার চার্টের কালারটা হলো এরকম স্মোকি হোয়াইট, গ্রিন, রেড, এবং আমার ফিবোনাচি টুলের কালারটা হলো এরকম আপনার দেখা যাচ্ছে গ্রিন, এবং এখানে অনেকগুলো এক্সট্রা লেভেল রয়েছে যে লেভেলগুলো হয়তো আপনার নর্মাল যে টুলগুলো ইউজ করে সেগুলোতে থাকে না। তো আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি যে কাজটা করেছি একটা নতুন ডেমো অ্যাকাউন্ট খুলেছি। যে ডেমো অ্যাকাউন্টটা যখন আপনি কোনো মেটাট্রেডার প্ল্যাটফর্ম কোনো একটা ব্রোকার হাউসের থেকে ডাউনলোড করেন তখন এক্স্যাক্টলি এইরকম দেখায়।
ওকে, তো আপনারা যারা ডাউনলোড করেছেন অলরেডি তারা জানবেন যে এরকম একটা চার্ট আপনাদের দেখা যায়, যেখানে দেখা যাচ্ছে যে আপনাদের এইটা একটা মেটাডেটা প্ল্যাটফর্ম। এই মেটাডেটা প্ল্যাটফর্মে কিন্তু কিছু বিশেষ বিশেষ জিনিস রয়েছে যেগুলো না জানলে আপনি ট্রেডিং করতে পারবেন না। যেমন ধরেন এখানে দেখা যাচ্ছে যে আপনার বার চার্ট আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে চার্টটা বার চার্টে পরিণত হয়ে যাবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ক্যান্ডেলস্টিক চার্টে পরিণত হয়ে যাবে। এখানে করলে আপনার লাইন চার্টে পরিণত হয়ে যাবে। তো যেহেতু আমরা ক্যান্ডেলস্টিক চার্ট নিয়ে বেশি আলোচনা করে থাকি, আমি আমার ভিডিও সিরিজগুলোতে আমি এই জন্য এটাকে ক্যান্ডেলস্টিক চার্ট হিসেবেই দেখাবো। এছাড়া এখানে দেখেন বিভিন্ন ধরনের জিনিস লেখা আছে, M1, M5, M15। এর মানে হলো যে এই যে এক একটা বার আছে, এই এক একটা বার সেই কতক্ষণে এই বারটা ক্রিয়েট হয়েছে সেটা আপনাকে বলে থাকি। যেখানে আমি এখন দেখেন D1 লেখা আছে, তার মানে এটা ডেইলি চার্ট। তার মানে এইখানে যদি আমি এই চার্টটাকে এখানে ক্লিক করি তাহলে কিন্তু বড় হয়ে যাবে। এখন দেখেন এই ইউএসডি চার্টটা পুরো স্ক্রিনে চলে আসলো। তাহলে এখন আমি এটাকে এখানে চাপ দিলে কিন্তু জুম হয়ে যাচ্ছে। জুম করা মানে হলো চার্টগুলো বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এখন আপনার দেখতে সুবিধা হবে। তাহলে এখানে দেখেন এই D1 মানে হলো এই যে একটা বার রয়েছে, এই একটা বার রয়েছে, প্রতিটা হলো এক একটা ডেইলি চার্ট, অর্থাৎ একদিনে প্রাইস কতটা মুভ করেছে তার জিনিসটা এই একটা ক্যান্ডেল দিয়ে বোঝা যায়। তো এই জিনিসগুলো খুবই সিম্পল, আমি এগুলোতে বিস্তারিত যাবো না। যারা জানে না তারা কাইন্ডলি আপনারা আমার আগের ভিডিওতে আমি এগুলো এক্সপ্লেন করছি, এগুলো দেখতে পারেন, কিংবা আপনারা একটু ইউটিউব ভিডিও বা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। তো মেইন যে জিনিসটা সেটা হলো এই চার্টটাকে কি করে পরিবর্তন করা যায় কালার। আপনি যদি এই চার্টের উপর আসেন, এসে যদি মাউসে একটা রাইট ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে প্রপার্টিজ বলে একটা অপশন আছে। এই প্রপার্টিজে যদি আপনি চাপ দেন তাহলে দেখতে পাবেন এখানে অনেক ধরনের অপশন খুলে গেল, কালার স্কিম খুলে গেল। এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং আপনার কমন কিছু সেটিংস আছে এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আমরা দেখি কালারের মধ্যে কি কি চেঞ্জ করতে পারি। কালারে আপনি এখানে কিছু ডিফল্ট সেটিংস রয়েছে, যেমন এখানে দেখাচ্ছে ইয়েলো অন ব্ল্যাক। তার মানে হলো আপনি যদি এটাকে সিলেক্ট করেন এই চার্টটা দেখতে এরকম হয়ে যাবে। এই চার্টটা সিলেক্ট করে আপনার কাছে যদি এটা পছন্দ হয় তাহলে ওকে চাপ দিলে দেখেন আপনার কালারটা চেঞ্জ হয়ে গেল। অনুরূপভাবে আপনার মনে হলো না আমার তো এইভাবে পছন্দ হচ্ছে না, আমার যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হয় আমার সুবিধা হয়, তাহলে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট এটাকে সিলেক্ট করেন, তাহলে আপনার চার্টটা এখানে ক্লিক করলেই এরকম হয়ে যাবে। আমার কিছু পার্সোনাল প্রেফারেন্স আছে, কারণ আমার দেখতে সুবিধা হয় বা আমি অনেক ধরে প্র্যাকটিস করেছি আমি বলে আমার চোখের সামনে ওগুলো ভেসে ওঠে। এই জন্য আমি যেটা করি এখানে এসে কিছুটা চেঞ্জ করি, আমি এটা কাস্টম চেঞ্জ করি। আপনিও এখানে এসে কাস্টম চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, আমি এটা হোয়াইট থেকে চেঞ্জ করে আমি যেটা সাধারণত করি এই হোয়াইট স্মোক কালারটা দিয়ে দিই। এই হোয়াইট স্মোক কালারটা দিয়ে দিলে চার্টটা একটু হালকা হয়ে আসে ব্যাকগ্রাউন্ডটা, এবং এর উপরে অন্যান্য কালারগুলো ফুটে ওঠে। এরপর আমি কি করতে পারি, আমি সাধারণত যে বুল ক্যান্ডেল রয়েছে অর্থাৎ যে প্রাইস গুলো উপরের দিকে আছে সেই ক্যান্ডেল গুলোকে আমি সাধারণত গ্রিন ক্যান্ডেল দ্বারা বা সেই গ্রিন ক্যান্ডেল দ্বারা ডিনোট করে থাকি, এবং বেয়ার ক্যান্ডেলটা আমি সাধারণত রেড ক্যান্ডেল দ্বারা ডিনোট করে থাকি। তো যে কোনো একটা রেড ক্যান্ডেল এখানে আমি সিলেক্ট করে নিলে আমার সেই রেড ক্যান্ডেলটা সিলেক্ট হয়। এখন যদি আমি ওকে চাপি তাহলে দেখেন আমি যে চার্টটা ব্যবহার করি সেই চার্টের কালারের সাথে কিন্তু আপনাদের কালারটা এখানে জুম করা আছে, জুম উঠা দিলে দেখেন এই কালার, এবং আমি যে ডেমো অ্যাকাউন্টে যে কালারটা চেঞ্জ করলাম সেই কালারটা কিন্তু সেম। তাহলে এখন আর কি কি এখানে চেঞ্জ করা যেতে পারে, আপনি আবার যান এই প্রপার্টিজ এর মধ্যে গেলে কমনে গেলে দেখতে পাবেন যে আপনার এখানে কিছু কিছু জিনিস রয়েছে, যেমন ধরেন শো গ্রিড আর শো টাইম পিরিয়ড সেপারেটর। যদি আপনি এখানে দেখেন এখানে কিছু ভার্টিক্যাল লাইন দেওয়া আছে, এগুলো হলো আপনি ডেইলি চার্ট ওপেন করেন বা উইকলি চার্ট ওপেন করেন বা H4 চার্ট ওপেন করে একটা নির্দিষ্ট সময় পর এরকম হরিজন্টাল ভার্টিক্যাল লাইন দেওয়া থাকে। আপনি যদি সেই লাইনগুলো দেখতে না চান তাহলে এখানে জাস্ট যদি ক্লিক করে যদি ওকে করেন তাহলে দেখবেন যে ওই লাইনগুলো চলে গেছে। আবার যদি আপনার এই গ্রিড লাইনগুলো রয়েছে এই গ্রিড লাইনগুলো যদি দেখতে না চান তাহলে কন্ট্রোল জি চাপ দিলে চলে যাবে বা কন্ট্রোল ডি চাপ দিলে চলে আসবে, অথবা আপনি এই প্রপার্টিজে গিয়ে আবার সেই একই জায়গায় শো গ্রিডটাকে উঠাই দিলে আপনার এই চার্টের মধ্যে আর কোনো গ্রিড থাকবে না। সো এইভাবে আপনি চার্টে বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারেন। আমি সংক্ষেপে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি করে এই পরিবর্তনগুলো করা যায়। এবার আসি যে টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো যে ফিবোনাচি টুলটা যখন আমরা এই চার্টের উপরে নিয়ে আসি দেখা যায় যে আপনাদের কালার অন্যরকম থাকে, আমার কালার অন্যরকম থাকে, এটা কোনো ব্যাপারই না চেঞ্জ করা। আপনি দেখেন এখানে আমাদের ফিবোনাচি টুল রয়েছে, এই টুলটাকে ক্লিক করে যদি আমি এখানে ড্র করে ব্ল্যাক করি, দেখেন এটা ডিফল্ট কালার ছিল মিন্স হলো আপনার যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, এই ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপরে যদি আপনি এটাকে নিয়ে এনে বসাতেন তাহলে এটা ইয়েলো কালারের ছিল। ঠিক আছে, এই ইয়েলো কালারের মধ্যে দেখেন যে আপনার বিভিন্ন ধরনের লেভেল গুলো অলরেডি বসানো ছিল। এগুলো হলো ডিফল্ট লেভেল যেগুলো বসানো থাকে, সাধারণত 100 বসানো থাকে, 61.8 বসানো থাকে, 50 বসানো থাকে, 38.2 বসানো থাকে, 0 বসানো থাকে, 23.6 বসানো থাকে। এখন এগুলো দিয়েই আপনি যথেষ্ট পরিমাণে ট্রেড অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু আপনার যদি মনে হয় যে না নতুন লেভেল একসাথে যুক্ত করব, কিংবা আমি যে কাজটা করি আর কি, যে এক্সটেনশন টুল এবং রিট্রেসমেন্ট টুল দুটোকে একসাথে ব্যবহার করার চেষ্টা করি, কারণ আমার তাহলে বিভিন্ন ধরনের প্যাটার্ন ধরতে সুবিধা হয়, সেই চেঞ্জগুলো আপনারা করতে পারবেন। তো আসি এই কালারটা কি করে ইয়েলো থেকে কি করে আমার ডিজায়ার কালার আমি সেট করতে পারি বা চেঞ্জ করতে পারি। আমি এখানে একটু দেখাই নিই যে যখন আপনি এই জায়গাটাতে দেখেন এটাকে যখন ডবল ক্লিক করবেন এটা সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট করে যদি আপনি রাইট ক্লিক করেন
তাহলে দেখতে পাবেন এখানে ফিবো প্রপার্টিজ বলে একটা অপশন রয়েছে। এই ফিবো প্রপার্টিজে যদি আপনি চাপ দেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের সেটিংস চলে আসছে। এখানে দেখেন আমাদের কালারটা স্টাইলটা ইয়েলো ছিল, এই জন্য একটা এটা ইয়েলো কালারে দেখাচ্ছে, এই লাইনগুলোকে ইয়েলো কালারে দেখাচ্ছে, এটাকে ড্যাশ লাইন দেখাচ্ছে। এখানে আপনি লাইনের স্টাইলও চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি লাইনের ডেপথও চেঞ্জ করতে, ওয়েটও চেঞ্জ করতে পারবেন, আরো মোটা করে দেখাতে পারবেন। আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের লেভেল আপনি অ্যাড করতে পারবেন। আপনার যখন নতুন কোনো লেভেল দরকার হবে আপনি সেখানে নতুন লেভেল অ্যাড করতে পারবেন। তো আসেন আমি দেখাই আপনাদেরকে কি করে এই জিনিসগুলোকে চেঞ্জ করা যায়। তো এখানে ওইটা রয়েছে হলুদ কালার বলে এখানে দেখা যাচ্ছে না, আমি সেম ভাবে এখানে রাইট ক্লিক করে ফিল্ম প্রপার্টিতে গেলাম, এই ইয়েলো জায়গায় আমি এখানে গ্রিন করে দিলাম। যদি আমি গ্রিন করে দিয়ে ওকে করি তাহলে দেখেন আমার এই যে কালারটা যা ছিল সব চেঞ্জ হয়ে গেল। এখন আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি যদি আবার এখান থেকে ফিবোনাচি এনে এভাবে আঁকি তাহলে দেখেন দেখাচ্ছে যে এখন আমার গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ফিবোনাচি সেটিংস এর কালারটা চেঞ্জ করতে পারি। কালারের সাথে চেঞ্জ করে এই লাইনের স্টাইলও চেঞ্জ করতে পারি, লাইনের স্টাইলের সাথে সাথে এই লাইনের মোটা হবে না চিকন হবে সেটা আমরা চেঞ্জ করতে পারি। এবার আসি আরেকটা পয়েন্টে, সেটা হলো যে এর মাঝখানে দেখেন 50 আছে, 38.2 আছে, 23.6 আছে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা বেশিরভাগ মানুষই করেছেন, সেটা হলো যে ফর এক্সাম্পল আমি যদি এখানে ফিবোনাচি টুলটা দেখাই আপনাদেরকে, হ্যাঁ এই ফিবোনাচি টুলে আপনি দেখতে পাচ্ছেন যে 78.6 একটা লেভেল রয়েছে, আবার এখানে 138 একটা লেভেল রয়েছে, আবার 261 এই লেভেল রয়েছে, আবার এখানে -27 কি করে আমি এখানে ড্র করলাম, এই যেগুলো আপনাদের টুলসে দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু আপনারা আপনাদের অ্যানালাইসিসের সুবিধার জন্য এই লেভেলগুলো কিন্তু আমি কাস্টম ভাবে আমার জন্য বানিয়ে নিয়েছি, বা আমি এই লেভেলগুলোতে স্যাটিসফাই, এই লেভেলগুলো আমার কাজে দেয়, এই জন্য আমার ট্রেডিং সাইকোলজির সাথে লেভেলগুলো যায়। তো আমি শুধু এখানে জাস্ট ফর এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যে যদি আপনি এখানে 78.6 লেভেলটা এখানে ইনক্লুড করতে চান বা 138 পয়েন্ট লেভেলটা ইনক্লুড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, অনুরূপভাবে আপনাকে রাইট ক্লিক করে ফিবো প্রপার্টিজে যেতে হবে, এখানে গিয়ে আপনাকে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে, আপনি এখানে কি অ্যাড করতে চাচ্ছেন, এখানে আপনি একটা নতুন লেভেল অ্যাড করতে চাচ্ছেন। তো এই লেভেল অ্যাড করার জন্য আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো আপনি একটু খেয়াল করেন, এখানে এক্সাম্পল দেওয়া আছে যে যখন 23.6 দেখাচ্ছে, অর্থাৎ কোনটা দেখাচ্ছে, এই 23.6 দেখাচ্ছে, এটা কি করে ক্যালকুলেট করতেছে, লেভেলটাকে 0.236, তার মানে 0.236 মানে হলো আমাদের 23.6 লেভেলটা বোঝাচ্ছে। তাহলে এখন আপনাকে যদি আমি একটা টাস্ক দিই, আমাকে 78.6 এই লেভেলটা এখানে ড্র করতে হবে, তাহলে আপনাকে অ্যাড লেভেলে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে জানতে চাচ্ছে লেভেলের ভ্যালুটা কত হবে, লেভেলের ভ্যালুটা হবে 0.786, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে 23.6 এর জন্য ছিল 0.236, তাহলে 78.6 এর জন্য হবে 0.786। তারপরে আপনাকে এখানে ডেসক্রিপশনে আপনি লিখে দিতে পারেন, সেটা হলো আমার 78.6, এই লেভেলটা দিলে আমাকে বোঝাবে যে 78.6 লেভেলকে আমাকে বোঝাচ্ছে। এখন যদি আমি ওকে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে 78.6 লেভেলটা চলে আসছে। এখন আপনি যদি চান না আমি এই লেভেলটা চাই না, তাহলে কি করবেন, আপনি আবার যাবেন ফিবো প্রপার্টিতে, 78.6 লেভেলটা খুঁজে বের করেন, এখানে আপনি ডিলিট করে দেন, তাহলে দেখা যাবে আপনার 78.6 টা চলে গেছে। এভাবে আপনি কোনো নতুন লেভেল অ্যাড করতে পারেন। এখন আপনি যদি চান যে না আমি এখন আরেকটা লেভেল অ্যাড করবো যেটা 138, ঠিক আছে, তাহলে আপনাকে আবার এখানে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে ফিবো প্রপার্টিতে গিয়ে নতুন একটা অ্যাড লেভেল করতে হবে। এখন চিন্তা করে দেখেন 100 এর উপরে চলে যাচ্ছেন, তার মানে 1 এর উপরে চলে যাচ্ছেন, তাহলে 138 যেটা সেটা হবে 1.38, এবং সেটা ডেসক্রিপশনে আমি লিখতেছি 138, লিখে যদি আমি ওকে ক্লিক করি তাহলে দেখেন আমার এই লেভেলটা এখানে চলে আসলো। এখন অনেকে আমাকে পোস্ট করেছেন যে আমাদের এখানে শুধু এই লেভেলটা দেখা যাচ্ছে, কিন্তু আপনার এখানে লেভেলের সাথে সাথে প্রাইসটাও কি করে দেখানো যাচ্ছে। তো এটা যদি আপনাদেরকে দেখায় তাহলে যেটা হবে সেটা হলো আপনি এখানে দেখেন প্রত্যেকটা লেভেলের পাশে কিন্তু ফাঁকা রয়েছে, কিন্তু প্রত্যেকটা লেভেলের পাশে এই ডেসক্রিপশন লেখা রয়েছে। এই ডেসক্রিপশনের মধ্যে আপনার ছোট্ট একটা কাজ করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা নতুন লেভেল অ্যাড করি, নতুন লেভেলে এখানে দেখাচ্ছি 0.786 অর্থাৎ 78.6 এই লেভেলটা আমি এখানে তৈরি করছি, 78.6। এইটুকু লেখার পরে আপনাকে যেটা করতে হবে, আমরা ইমেলে যে @সাইন দিই, সেই @সাইন তার সাথে সাথে একটা পার্সেন্টেজ চিহ্ন এবং তার সাথে সাথে একটা ডলার চিহ্ন, এই তিনটা সাইন যদি আপনি এখানে বসায় দেন তাহলে আপনি এখন ওকে ক্লিক করে দেখেন আপনার এই 78.6 এর পাশে দেখাচ্ছে @1.2730, এটা মানে হলো আপনার যে কারেন্ট যে প্রাইসটা 78.6 এ সেটা এখানে দেখাবে 1.2730। এভাবে আপনি প্রত্যেকটা লেভেলের পাশে যদি আপনি সেই ফর্মুলাটা বসাই দেন, অর্থাৎ মনে করেন 38.2 এর পাশে কি করতে হবে, আমি দিচ্ছি, দেখাই, নাহলে ওই জায়গাটা মিশে যাবে, ভ্যালুর সাথে আপনার ইয়েটা মিশে যাবে। তারপর কি হবে, পার্সেন্টেজ সাইন, তারপর হলো ডলার সাইন। আপনি যেগুলোর পাশে এগুলো বসাই দিবেন, যে লেভেলগুলো মনে করেন আপনার কাছে ইম্পর্টেন্ট, সেই লেভেলের পাশে কিন্তু অটোমেটিক্যালি এই ভ্যালুগুলো চলে আসবে। আপনি প্রত্যেকটা পাশে যদি বসাই দেন তাহলে প্রত্যেকটা পাশে এই ভ্যালুটা চলে আসবে। তো এটা কোনো ব্যাপার না, এটা খুব
সুন্দরভাবে আপনি সহজেই চেঞ্জ করতে পারবেন। এটার জন্য আপনার কোনো কোডিং করতে হবে না বা আপনার মেটাডেটার কোডিং জানা লাগবে না। এটা জাস্ট এখানে চেঞ্জ করে দিলেই হবে। তো এইভাবে আমরা ফিবোনাচির প্রপার্টিজ বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি এবং এখানে আরো অনেক প্রপার্টিজ চেঞ্জ করা যায়। যেমন ধরেন যে এই লাইনটা কি কালারের হবে, এখানে ফিবোনাচি কোনো স্পেশাল নাম থাকবে কিনা এখানে লিখে দেওয়া যায়। এগুলার আপনার স্টাইল চেঞ্জ করা আগের মতো। তো ওগুলো খুব একটা বেশি আপনার দরকার নাই। ঠিক আছে? আপনার যেটা দরকার, যদি আপনি নতুন কোনো লেভেল অ্যাড করতে চান তাহলে এখানে সে অ্যাড করে নিতে পারেন। আর যদি মনে করেন আমার ডিফল্ট সেটিং ঠিক আছে, আমার এই জিনিসগুলো এখন খুব হযবরল হয়ে গেছে, তাই এই ডিফল্টে চাপ দিলেই কিন্তু আপনার সেটিংস আবার ডিফল্টে ব্যাক করে যাবে। আপনি ডিফল্টে চাপ দিয়ে যদি ওকে করেন তাহলে দেখেন আপনার যে মাঝখানে আমি যে লেভেলগুলো অ্যাড করেছিলাম সেই লেভেলগুলো কিন্তু চলে গেল। তো এইভাবে আমি বিভিন্ন ধরনের নতুন লেভেল অ্যাড করতে পারি এবং বিভিন্ন ধরনের নতুন যদি লেভেল না চাই সেটা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো এই হলো মোটামুটি আমি যে টপিকগুলো এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম, যে ফিবোনাচি টুলস এর কালার কি করে পরিবর্তন করা যায় এবং অতিরিক্ত লেভেল কি করে যোগ করা যায়, রিট্রেসমেন্ট এবং এক্সটেনশন ইন্ডিকেটর কি করে একসাথে ব্যবহার করা যায়, আর টুলস এর মধ্যে প্রাইস কি করে দেখানো যায়। তো এই 3 নম্বর পয়েন্ট আমি খুব একটা বেশি টাচ করিনি, সেটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি। এখন দেখেন আমাদের কিন্তু দুই ধরনের টুল রয়েছে। একটা হলো ফিবোনাচি রিট্রেসমেন্ট। এখানে দেখেন আমি যখন ফিবোনাচি টুলটার উপরে নিয়ে গেলাম এখানে দেখাচ্ছে কার্সারের এখানে ড্র ফিবোনাচি রিট্রেসমেন্ট, কিন্তু এখানে আপনার কিছু ফিবোনাচি এক্সটেনশন বলেও একটা টুল রয়েছে। এখন ফিবোনাচি এক্সটেনশন এবং ফিবোনাচি রিট্রেসমেন্টের মধ্যে পার্থক্য হলো রিট্রেসমেন্ট যেটা সেটা বোঝায় যে এই আপনার মাঝে যে লেভেলগুলো রয়েছে 100 থেকে 0 এর মধ্যে, এই লেভেলগুলো ইম্পর্টেন্ট, মানে কতটুকু রিট্রেস করে নিয়ে আসবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন সেগুলো জানেন যে যখন প্রাইস মুভ করতে করতে কিছুটা রিট্রেস ব্যাক করে অর্থাৎ নিচের দিকে নেমে এসে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, ওই নিচের দিকে কতদূর নেমে আসবে সেটা আমরা সাধারণত ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল দ্বারা বুঝে থাকি। আর এক্সটেনশন দিয়ে বোঝায় এই দেখেন এখানে যেরকম রয়েছে 138 161, মানে হলো এক্সটেন্ড করে 100 উপরে অত দূর পর্যন্ত যেতে চায়। সহজ ভাষায় বলতে আমি যদি এই ফিবোনাচিটা আবার ড্র করি, মনে করেন যে আমি এখানে আপনি ইউরো ইউএসডি চার্ট যেটা আছে সেটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলি যে আমি একসাথে দুটা জিনিস এখানে দেখা দিই। আমাকে অনেকেই কোশ্চেন জিজ্ঞেস করেছেন বা অনেকে সাজেস্ট করেন যে আপনি যদি আমাদেরকে লাইভ চ্যাটে অ্যানালাইসিস গুলা দেন সুবিধা হয়, কারণ আপনার লাস্ট ভিডিও দেখলাম যে আপনার অ্যানালাইসিস গুলা খুব ভালোভাবে কাজ করছেন। ব্যাপার হলো আমি যখন পার্সোনালি ট্রেড, কারণ ভিডিও বানানো তো আমার কোনো মূল পেশা না, বা ভিডিও বানিয়ে আমি এখান থেকে টাকা ইনকাম করে আমি বড়লোক হয়ে যাবো এটা আমার এখানে কোনো ইচ্ছা নাই। কিন্তু আমার বেসিক যে কাজ সেটা হলো আমি ট্রেড করি। এখন ট্রেড করার সময় প্রত্যেকবার আলাদাভাবে অ্যানালাইসিস করে সেটাকে ভিডিও করার জন্য ভিডিও ওপেন করে পোস্ট করে, কারণ ভিডিও বানাতে তো একটু টাইম লাগে, তো ভিডিও করা এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। তো আমি যেটা কাজটা করতে পারি বা যেটা আমি ঠিক করেছি যে করবো, হয়তো আপনাদের সুবিধা হতে পারে না হতে পারে, সেটা হলো আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে আমি দেখবো বা আমি চিন্তা করে দেখবো যে আমার যে রাডারের মধ্যে যে ট্রেড গুলো রয়েছে, যে ট্রেড গুলো আপনাদের সাথে ডিসকাস করতে পারি কিনা, তাহলে সুবিধা যেটা হবে যে আপনারা হয়তো একটু ডিরেকশন পেতে পারেন। তার মানে এই না যে আমি একদম এক্সাক্ট পয়েন্টে ট্রেড ওপেন করে আপনার দেখাবো যে আমি এখন ট্রেড ওপেন করতে যাচ্ছি, which is very difficult, বাট আপনাকে আমি ফিউচার সাজেশন দিতে পারি যে এখানে গেলে আপনি এই কাজগুলো করতে পারেন, অথবা আমি যে ট্রেডটা নিয়েছিলাম সেটা কি করে আমি নিয়েছিলাম সেটা এখানে দেখাতে পারি। ফর এক্সাম্পল যে ইউরো ইউএসডি তে আমি একটা কি করেছিলাম, এখানে একটা বাই ট্রেড নিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। সেই ট্রেডটা কেন বাই ট্রেড নিয়েছিলাম, কেন আমি ট্রেডটাকে ওপেন করে আমি টেক প্রফিট নিয়ে বের হয়ে এসেছি এবং কি জন্য আমি এখন ওয়েট করছি, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আমি কি ট্রেড ওপেন করেছি এটা আপনার জন্য ইম্পর্টেন্ট না, কারণ এখন আপনাকে সেটা বলে আমার লাভ নাই। আমি কি করবো ফিউচারে, কখন গিয়ে আমি আবার বাই অথবা সেল করবো ইউরো ইউএসডি তে, সেটা আপনাদেরকে দেখাই। তো ইউরো ইউএসডি চার্টটা একটু এক্সপ্লেইন করি আপনাদেরকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখে থাকবেন যে ফার্স্ট কাজ আমরা কি করে থাকি, বড় টাইম ফ্রেমে যাই। বড় টাইম ফ্রেমে গিয়ে আমি দেখি আমার চার্টটা কোথা থেকে কোথা দিকে গেছে। আপনি যদি এখানে দেখেন তাহলে বাম দিক থেকে চার্টটা নিচে ডান দিকে নেমে আসছে, তার মানে হলো এখন এইটা একটু নিচের দিকে যাচ্ছিল। তাহলে আমার এখানে হাইয়েস্ট পয়েন্ট কোনটা, এই জায়গাটা, আর লোয়েস্ট পয়েন্ট কোনটা, এই জায়গাটা। তাহলে আমি যে কাজটা করব, এই ফিবোনাচি লেভেলে এই হাইয়েস্ট পয়েন্ট থেকে এই লোয়েস্ট পয়েন্টে আমি একটা লেভেল টানবো। লেভেল টানার পরে যেটা হবে যে এইখানে আমার বিভিন্ন লেভেলগুলো অটোমেটিক্যালি চার্টের মধ্যে সেট হয়ে গেল। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চার্টের মধ্যে অটোমেটিক্যালি এই লেভেলগুলো দেখা যাচ্ছে। এখন দেখেন প্রাইসটা কোথায় মুভ করছে, প্রাইসটা কিন্তু এই দুইটা লেভেলের মাঝখানে মুভ করছে, অর্থাৎ এই দুইটা লেভেল কিন্তু আমি সিগনিফিকেন্ট ভাবে প্রাইসটাকে হোল্ড করে রাখার চেষ্টা করতেছে। হয় সে উপরে উঠতে দিচ্ছে না অথবা সে নিচে নামতে দিচ্ছে না। এখানে গেলে সে বাদাপি নিচে নামাই দিচ্ছে আর এখানে গেলে দুইবার উপরে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই দুটো লেভেল ডেফিনেটলি আপনাদের জন্য সিগনিফিকেন্ট একটা লেভেল। তো আমি এই দুটো লেভেলকে এখানে আইডেন্টিফাই করে রাখি যে আমি বড় টাইম ফ্রেম থেকে দেখে আসলাম যে এই দুটা টাইম ফ্রেম, এই দুটা লেভেল আপাতত আমাদের জন্য একটু হলেও ইম্পর্টেন্ট। এখন যদি এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে উঠে যায় তাহলে কি হতে পারে, প্রাইসটা এই লেভেল পর্যন্ত আসতে পারে, রাইট? এই লেভেল পর্যন্ত আসতে পারে কারণ এটা হলো 50 লেভেল, যে 50 লেভেলে প্রাইসটা রিটেস্ট করে আসলে আবার সেটা নিচের দিকে নেমে আসতে পারে, বা এখানে গেলে একটা পসিবিলিটি আছে যে ট্রেডটা নিচের দিকে নেমে আসা। ঠিক আছে, তাহলে এখন আমি একটু এইটাকে মুছে দিই। ডে ওয়ান থেকে আমি মূলত এই তিনটা জিনিস
পিক করলাম, পিক করার পরে আমি যদি এখন H4 টাইম ফ্রেমে যাই, ওইখানে গিয়ে আমি যদি একটু লক্ষ্য করি, তাহলে এখানে দেখতে পাবো যে আমি আপনাদেরকে বলেছিলাম আমি একটা বাই ট্রেড নিয়েছিলাম। কেন বাই ট্রেড নিয়েছিলাম? বাই ট্রেডটা নিয়েছিলাম ঠিক এরকম একটা জায়গা থেকে। সেটা নিয়ে দুটা কারণ ছিল। এক, আপনি যদি দেখেন আগে প্রাইসটা এই যে এটার মধ্যে মুভ করছিল, যেটা আপনাদেরকে বললাম যে এখানে এসে বাধা পাচ্ছিল। যখন বাধা পাচ্ছিল তখন আমি দেখতে পেলাম যে এটা একটা রেজিস্ট্যান্স এর মতো কাজ করছে। যদি এটা ভেঙে যায় তাহলে অনেক নিচের দিকে চলে যাবে, আর যদি এখান থেকে উপরের দিকে ব্যাক করে তাহলে এই যে নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা ফর এটা রেজিস্ট্যান্স বলছিলাম, এটা সাপোর্ট, এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের কাছে প্রাইসটা চলে আসবে। তো সেম জিনিসটাই হয়েছে, যেহেতু এটা এখন আবার সে আমার পূর্ববর্তী রেজিস্ট্যান্সের কাছে চলে আসছে, এই জন্য আমি টেক প্রফিট নিয়ে বের হয়ে আসছি। আমি পরবর্তী স্টেপের জন্য অপেক্ষা করছি। তো এইখানে কেন আমি এখানে বাই ট্রেড নিয়েছিলাম, তার কারণ ছিল এক, তো এইটা নির্দিষ্ট লেভেলের মধ্যে ছিল, একটা নির্দিষ্ট সিগনিফিকেন্ট লেভেল যেখানে প্রাইস বারো বাধা খাচ্ছে সেখানে, অর্থাৎ এখানে একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট ছিল। তার সাথে সাথে আপনি দেখেন এই সাপোর্টে কিন্তু সে কি করেছে, প্রথমে একটা নিচের দিকে চলে যাওয়ার ইন্ডিকেশন দিয়েছিল। এই যে এখানে আপনি লক্ষ্য করে দেখেন একটা বেয়ারিশ ক্যান্ডেল রেট দেখা যাচ্ছে, এই ক্যান্ডেলটা জোরে নিচের দিকে চলে যাচ্ছিল। তো যখন এটা জোরে নিচের দিকে চলে যাচ্ছিল তখন এইখানে যারা সাপোর্টে ছিল, যারা দেখলো যে ট্রেডটা তো নিচের দিকে চলে যাচ্ছে, তার মানে কি এই সাপোর্টটা ভেঙে অনেক দূরে নিচের দিকে চলে যেতে পারতো। তখন কি করলো, এক পক্ষ এখানে সেল বসালো। সেল বসালে যেটা হলো, প্রাইসের সাথে সাথে মুভ করে উপরের দিকে চলে গেল। এখন প্রাইস তো উপরের দিকে যেতেই পারে, বাট এই উপরের দিকে যাওয়ার সময় কিন্তু দুটা সিগনিফিকেন্ট জিনিস ছিল। এক, যেই যে সেলার যারা ছিল, যারা সেল করেছিল, তারা এখানে ট্র্যাপ হয়ে গেল। ট্র্যাপ বলতে কি হলো, তাদের ট্রেড যেটা তারা সেল ওপেন করার জন্য সেল ওপেন করেছিল, তাদের এখন লসে চলে গেল, কারণ এখন সেই ক্যান্ডেলটা জোরে উপরের দিকে উঠে আসছে। এবং উপরের দিকে উঠে এসে যে কাজটা করেছে, তারা কি করেছে, এটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে। আমরা বলেছিলাম যে যদি বেয়ারিশ ইনগালফিং বা বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হয়, তাহলে ট্রেন্ডটা চেঞ্জের বা ওইদিকে ট্রেন্ডটা যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তাহলে এখানে দেখেন যে সিগনিফিকেন্ট ক্যান্ডেলটা উপরের দিকে উঠে আসছে অনেক উপরে জোরে, সেখানে কি ছিল, একটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন ছিল, যে প্যাটার্নটা হলো অন্য যে আশেপাশে যে ক্যান্ডেলগুলো ছিল তার চেয়ে সাইজে অনেক বড় এবং উপরের দিকে উঠে আসছে। এটা ছিল আমার এক নম্বর জিনিস, এক নম্বর ইন্ডিকেশন যে এখন প্রাইসটা উপরের দিকে যেতে চায়। এটা এখন যারা অ্যাগ্রেসিভ ট্রেডার আছে, আমি আগে ভিডিওতে বলেছি যে অ্যাগ্রেসিভ ট্রেডার এক প্রকার রয়েছে, আর এটা হচ্ছে কনজারভেটিভ ট্রেডার, যারা কনফার্মেশনের জন্য ওয়েট করে। আপনি যদি এইখানে লক্ষ্য করে দেখেন, এখানে অনেকে ট্রেড ওপেন করে দিতে পারে বাই ট্রেড। কেন ওপেন করতে পারে বললাম, এক, সেলারও ট্র্যাপ হয়েছে, দুই, এখানে বুলিশ ইনগালফিং প্যাটার্ন দেখা যাচ্ছে, তার মানে হলো প্রাইসটা উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আর যেহেতু এটা সাপোর্টে রয়েছে, সাপোর্ট থেকে নিচে যাওয়ার চেয়ে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখান থেকে আমি খুব সুন্দর এখান থেকে অ্যাড টু একটা রিস্ক রেশিও নিয়ে, অর্থাৎ আমার এই নিচে আমি যদি একটা স্টপ লস সেট করে দিই এবং এখানে যদি একটা বাই ট্রেড দিয়ে দিই, তাহলে কি হবে, আমার এই পর্যন্ত টার্গেট করে আমি একটা বাই ট্রেড নিতে পারতাম। তারপরেও দেখেন অ্যাগ্রেসিভ ট্রেডার যারা এইভাবে ট্রেড নেয়, যারা কনফার্মেশনের জন্য ওয়েট করছিল, তারা এখানে দেখেন যে প্রাইসটা কিছু নেমে এসে এখান থেকে কিন্তু আবার রিজেক্টেড হয়েছিল। প্রাইস যখন এখান থেকে রিজেক্টেড হয়েছে, তার মানেই হলো এখন উপরের দিকে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো কনফার্মেশনের জন্য ওয়েট করলে আপনি এখানে সুন্দর কনফার্মেশন পেতেন, সেই কনফার্মেশন থেকেও আপনি আবার এখানে বাই ট্রেড নিতে পারতেন, অথবা আপনি যদি এখানে অ্যাগ্রেসিভ ট্রেড করেন তাহলে একটা বাই ট্রেড নিতে পারতেন। বাই ট্রেড নিয়ে আপনার টেক প্রফিটটা কোন পর্যন্ত হতো, এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স পর্যন্ত টেক প্রফিট ছিল। এখানে আসার পরে আমি ট্রেডটাকে ক্লোজ করে দিয়েছি। এখন আমি ওয়েট করছি পরবর্তী কি করব। এই পরবর্তী কি করবে এইটুকু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই আগে যেটা সেটা হয়তো আপনার একটু কাজে লাগবে, যে পরবর্তীতে যদি এরকম কোনো সিচুয়েশন দেখেন তাহলে হয়তো ওইভাবে ট্রেড নিতে পারেন। এখন দেখেন প্রাইসটা এখানে ঘুরঘুর করছে, তার মানে হলো আমি জানি যে এটা একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স লেভেল, যে রেজিস্ট্যান্স লেভেল যদি ভাঙতে পারে তাহলে উপরের দিকে যাবে। কোন লেভেল পর্যন্ত যাবে আমি কিন্তু আগে থেকে দেখে আসছি ডে টাইম ফ্রেমে, যে এই লেভেল পর্যন্ত আসতে পারে। আর যদি নিচে যায় তাহলে কোন পর্যন্ত যেতে পারে, এই পর্যন্ত যেতে পারে। তাহলে এখন আমার কোয়েশ্চেন, আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি যে এখানে বাই ট্রেড করবে নাকি সেল ট্রেড করবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন আপনি যদি এখানে বাই ট্রেড করেন তাহলে এটা ভেঙে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি যেরকম আছে, আপনি যদি সেল ট্রেড করেন এর নিচের দিকে নেমে আসলো পসিবিলিটি সেম আছে। তার মানে ট্রেড পসিবিলিটি হলো আপনার 50-50। আপনার মার্কেটে 100% কেউ বলে দিতে পারবে না যে প্রাইস এখন উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। এখন এখানে আপনাকে ধৈর্য ধরে ওয়েট করে দেখতে হবে যে আপনার কোনো প্যাটার্ন ক্রিয়েট হয় কিনা। প্যাটার্ন ক্রিয়েট হয় কিনা মানে, এখন আপনার যদি এই জায়গাতে এরকম কোনো সিচুয়েশন হয় যে প্রাইস নিচের দিকে নেমে আসছিল, কিন্তু হঠাৎ করে বিশাল একটা পিনবার ক্রিয়েট হলো, অর্থাৎ এখানে একটা প্রাইস রিজেকশন হয়ে আবার উপরের দিকে ওঠা শুরু করলো, তখন কি হতে পারে, একটা ইন্ডিকেশন দিতে পারে যে প্রাইস এখন উপরের দিকে যাচ্ছে। কিংবা মনে করেন যে প্রাইসটা কিছু দূর উপরের দিকে গিয়ে এই জায়গাটা এসে বা মাঝখানে কোনো জায়গায় এসে একটা রিভার্স প্যাটার্ন ক্রিয়েট করলো, তখন আপনাকে ধরে নিতে হবে যে হ্যাঁ মার্কেট এখন নিচের দিকে নেমে আসতে পারে। তো এই মুহূর্তে এইটা দেখে কেউ বলতে পারবে না যে প্রাইসটা এখন উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, অ্যাটলিস্ট এই চারটা H4 এই চারটা দেখে, কারণ এই চারটে এখন আপনার প্রাইস উপরের দিকে যাওয়ার সম্ভাবনা যেরকম বেশি, নিচের দিকে সম্ভাবনা ঠিক তেমনি বেশি। তাহলে এই জায়গাটা আমাকে এখন কি করতে হবে, ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আপনার চার্ট ওপেন করা মানেই যে আপনাকে একটা ট্রেড বসাতে হবে তা না। যদি আপনার ট্রেড থাকে, যেমন ধরেন যারা নিচে থেকে বাই নিয়েছিলেন তারা যদি এখানে কি করতে পারেন, আপনাদের একটা পার্সেন্টেজ অফ
লট আপনারা এখানে সেল করে দিতে পারেন, অর্থাৎ মনে করেন আপনি 1 লট ওপেন করেছিলেন, আপনি 0.5 লট এখানে ক্লোজ করে দিতে পারেন। বাকি যে 0.5 লট আছে সেটার জন্য ওয়েট করতে পারেন, যদি সেটা উপরের দিকে যায় তাহলে আমার লাভ হলো, আর এখন ব্রেক ইভেনে চলে আসবে, অর্থাৎ এই স্টপ লসটা এখান থেকে মুভ করে আমি ওপেনিং প্রাইসে দিয়ে দিব, তাহলে কি হবে, ট্রেডটা যদি নিচের দিকেও চলে আসে আমার কোনো ক্ষতি নেই, কারণ আমার সেখানে থেকে প্রফিট নেওয়া আমার হয়ে গেছে। সো এখানে আমাকে ধৈর্য ধরে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই। যদি মনে করেন যে আপনি ধৈর্য ধরতে পারলেন না, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ওয়েট করতে হবে যে নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরে সে আবার কি প্যাটার্ন ক্রিয়েট করে। প্যাটার্ন ক্রিয়েট করে মিন্স, মনে করেন প্রাইসটা এখন উপরের দিকে এভাবে উঠে চলে গেল, যদি প্রাইসটা উপরের দিকে উঠে চলে যায়, এই পর্যন্ত চলে আসলো। এখন এই পর্যন্ত আসার পর আপনাকে দেখতে হবে যে আসলে এখান থেকে কি আপনি কোনো বাই ট্রেড দিবেন নাকি সেল ট্রেড দিবেন। আপনি যখন এক লেভেল থেকে আরেক লেভেলে যাবেন, ওই লেভেলটাকে আবার একটু অ্যানালিসিস করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি একটু ছোট করে নিই, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই লেভেলটা আমি মনে করেন আবার একটা ফিবনাকি এখানে এই হাই পয়েন্ট থেকে লো পয়েন্ট, এটা যদি হাই পয়েন্ট হয়, এটা যদি লো পয়েন্ট হয়, তাহলে এখান থেকে দেখি আমাদের কি আছে। দেখেন এখানে 78.6 লেভেলটা এখানে আছে, তো আমি আমার সুবিধার জন্য এখানে এটা 78.6 এ লাইনটা টেনে নিলাম। আমি জাস্ট উপর থেকে অ্যানালাইসিস করে নিচ্ছি যে কোথায় সিগনিফিকেন্ট জোনটা রয়েছে, ঠিক আছে। ওকে, এই সিগনিফিকেন্ট অর্থাৎ এই জায়গাটার মধ্যে যদি প্রাইসটা আসে, কখনো এই জায়গাটার মধ্যে প্রাইসটা আসলে আমি সেল করার চেষ্টা করবো। কেন সেল করার চেষ্টা করবো, কারণ এই জায়গাটায় আসলে অনেকগুলো কনফার্মেশন আমি পাচ্ছি। এক হলো আমি প্রথমে নিয়েছিলাম 50 ডেইলি চার্ট থেকে, ডেইলি চার্টের এই 50 লেভেলটা হলো এইটা, এখান থেকে এতটুকু 50 লেভেলটা যেমন এখানে আছে, H4 এর 78.6 লেভেলটাও এর কাছাকাছি আছে, তাহলে দুইটা লেভেল কনফার্মেশন এখান থেকে পেয়ে গেলাম। আর দেখি তো কোনো কিছু পাওয়া যায় কিনা এখান থেকে। হ্যাঁ, এখানে দেখেন আরেকটা সুন্দর জিনিস আছে, যে আপনি যদি এখানকার লেটেস্ট হাই হলো এইটা, তার আগে হাই হলো এইটা, এই হাই থেকে যদি এই হাইতে আমি একটা ট্রেন লাইন ড্র করি, দেখেন বিউটিফুল কি সুন্দর এখান থেকে আপনাকে দেখাচ্ছে যে দেখেন কতগুলো কনফার্মেশন আপনি এখান থেকে পেলেন, যে এই ট্রেন লাইনটা আমি এটাকে মুছে দিই, নাহলে এটা অনেক মনে করে ভুল করতে পারেন যে ট্রেন লাইনটা আমি দেখাচ্ছিলাম যে প্রাইসটা এই পর্যন্ত যেতে পারে, মানে ফিউচারে আমি এখন কি করবো দেখেন। এখানে আমার এক রয়েছে ডেইলি চার্টে 50% রিট্রেসমেন্ট লেভেল, এখানে 78.6 রয়েছে, দুটা মাঝখানের জোন তৈরি হয়েছে, এবং এই জোনটা কোথায় যাচ্ছে, ওই যে ট্রেড লাইনটা, তাহলে প্রাইস যদি এই জোনের কাছে পৌঁছায়, তাহলে পসিবিলিটি হলো এখানে বাধা পেয়ে নিচের দিকে আসা। তার মানে আমি এখন ওয়েট করছি, যেহেতু আমার এখানে কোনো ইন্ডিকেশন এখনো পাচ্ছি না, যদি ইন্ডিকেশন না পাই, যেটা বললাম যে যদি আমার ধৈর্য বাদ ভেঙে যায়, তো এখানে কোনো ইন্ডিকেশন না আসে তো আমি ট্রেড দিব না। মানে ইমপেশেন্স হওয়ার কোনো কারণ নাই যে ট্রেড আমাকে নিতেই হবে। যদি ট্রেড আপনার কাছে না আসে, তাহলে আপনার ট্রেডের পিছনে দৌড়ানোর দরকার নেই, চুপ করে ওয়েট করেন যে কি করে ট্রেডটা আপনাকে বেশি প্রফিটের জায়গায় এসে আপনাকে ইন্ডিকেশন দেয়। তো এখন আপনাকে আমি বলে দিলাম যে প্রাইসটাকে আপনার ধৈর্য ধরে ওয়েট করতে হবে, এই জায়গায় আসলে আপনার সেলের অপরচুনিটি খুঁজতে হবে। আসলে যে সেল করতে হবে তা না, আমি বলে দিয়েছি এই জোনটা একটা ভালো সেলিং জোন, তার মানে এই না যে এখানে পৌঁছানোর সাথে সাথে আপনি একটা সেল ট্রেড বসাই দিলেন। ওই সময় হয়তো দেখা গেলো মেজর একটা নিউজ আসলো, ফর এক্সাম্পল ফ্রাইডেতে নন ফার্ম পেরোল আছে, আপনি কি করলেন, এখানে থাকা অবস্থাতে নন ফার্ম পেরোলে আপনি একটা সেল ট্রেড বসাই দিলেন, কিন্তু তখন তো মার্কেটে একটা মেজর নিউজ আসতে যাচ্ছে, তখন কেন আপনি এই কাজটা করেন। বরং যদি এরকম হয় যে মনে করেন এখানে প্রাইসটা ঘুরু করছে, নন ফার্ম পেরোলের সময় প্রাইসটা হাইক করে এই পর্যন্ত চলে আসলো, ওভার এক্সটেন্ড হয়ে গেল, এবং এখানে আসলে কিছু ইন্ডিকেশন পেলাম ফান্ডামেন্টালি যে না এখন প্রাইস নিচের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, তখন কিন্তু আপনি এখানে সেল নিতে পারেন। অথবা আপনি যদি এখানে এসে দেখেন যে না এখানেও একটা কি করছে, ফেক প্যাটার্ন ক্রিয়েট করছে বা একটা পিন বার ক্রিয়েট করছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা সেল নিতে পারেন। এখন আমি ওয়েট করছি প্রাইসটা এখানে আসার জন্য, যদি এখানে এসে খুব সুন্দর একটা ইন্ডিকেশন দেয়, তাহলে আমার রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক হাই হবে। কেন হাই হবে, আপনি দেখেন এখানে আমাদের, আমি টেক প্রফিটটা দিব কোথায়, অ্যাটলিস্ট এখান থেকে এই পর্যন্ত দিব, অর্থাৎ আমি এখান থেকে যদি আমি সেল করি 50 পিপের মতো নিচের দিকে আসার পসিবিলিটি আছে, এবং তার নিচেও যাওয়ার পসিবিলিটি আছে, কারণ আমাদের নির্দিষ্ট পরের লেভেলটা হলো এই জায়গাটাতে। এবং যদি আমি স্টপ লস দিই, তাহলে আমি এখান থেকে যদি ট্রেডটা স্টপ লস দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে 40 পিপ রিস্ক নেই, 50 পিপ পাওয়ার, 50 থেকে আমার 120 পিপ পাওয়ারও পসিবিলিটি আছে, যদি আমি সেভাবে ট্রেডটাকে ধরে রাখতে পারি। তাহলে এইটাই হলো আমার নেক্সট রাডারের মধ্যে এই ট্রেডটা থাকবে, যে ইউরো ইউএসডি তে যদি প্রাইসটা উপরের দিকে আসে এবং সেখানে এসে যদি কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট করে, তাহলে আমি ট্রেডটাকে নিব। যেমন ধরেন যে আপনি যদি আগে এই জায়গাটা তো লক্ষ্য করেন, এখানে দেখেন কি হচ্ছে, প্রাইসটা উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, নির্দিষ্ট লেভেলে এসে তারপর নিচের দিকে জোরে নেমে আসছিল, কারণ এখানে কি করেছে, একটা প্যারালাল বার ক্রিয়েট করেছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে উপরের দিকে উঠে এসে আবার নিচের দিকে নেমে আসছে জোরে, এবং এখানে যারা বাই ট্রেড করেছিল তারা এখানে ট্র্যাপ হয়ে গেছে, এটাকে বলে হলো বুলিশ ট্র্যাপ। বুলিশ ট্র্যাপের সাথে সাথে এনগালফিং প্যাটার্ন এখানে ক্রিয়েট হচ্ছে, বা প্যারালাল প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, প্যারালাল বার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, তারপর সে নিচের দিকে নেমে আসছে। শুধু নিচের দিকে নেমেও আসে নাই, নেমে আসার পরে কিন্তু সে আবার কনফার্মেশনের জন্য এই পর্যন্ত পৌঁছেছিল, তারপরে আবার নিচের দিকে নেমে আসে। তারা অ্যাগ্রেসিভ ট্রেডার, এখানে যেভাবে ট্রেড নিয়েছিলেন এখানে কি করতে পারেন, একটা সেল ট্রেড নিতে পারেন। যদি তারা অ্যাগ্রেসিভ ট্রেড পছন্দ না করেন, কনফার্মেশনের জন্য ওয়েট করেন, তাহলে কি হবে, এটা নিচের দিকে নেমে আসার পর যখন উপরের দিকে গেল, তখন এই প্রাইস কনফার্মেশন দেখে আপনি আবার একটা সেল ট্রেড বসাই দিলেন, এবং সেল ট্রেড দিয়ে
আপনার নিচের দিকে চলে আসলে আপনি এই জায়গাটা এসে আবার নির্দিষ্ট লেভেলটা যেটা আপনার নেক্সট সাপোর্ট, সেই সাপোর্টে এসে আপনি আবার বের হয়ে গেলেন, বের হয়ে গিয়ে আবার এই ট্রেডের জন্য অপেক্ষা করলেন। এখন দেখেন এখানে কিন্তু কোনো প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে না বলে আমরা কিন্তু এখানে কোনো ট্রেড নিচ্ছি। আবার এখানে যদি কোনো একটা স্ট্রং প্যাটার্ন ক্রিয়েট হয় তাহলে কিন্তু আমরা ট্রেড নিব। এখানে না ক্রিয়েট হয়ে যদি একটু নিচে দিয়েও ক্রিয়েট হয়, নিচে দিয়ে ক্রিয়েট মানে আপনার দেখা গেলো যে ট্রেডটা নিচের দিকে চলে আসছিল কিন্তু ফোর্স নিয়ে আবার উপরের দিকে উঠে যাচ্ছে, তখন কিন্তু আপনার সেখানে আবার বাই ট্রেড, কিংবা উপরের দিকে উঠে যাচ্ছিল এখানে ফোর্স নিয়ে আবার একটা ফলস ব্রেক নিচের দিকে চলে আসছে, তখন কিন্তু আপনার সেল ট্রেড দিতে পারেন। তো এই হলো মূলত আমার ইউএসডি এখন পর্যন্ত আমরা অবজারভেশন যে আমরা এইভাবে করতে পারি। আমি ইউএসডি জাপানিজ ইয়েনও একটা ট্রেড নিয়েছিলাম, যে ট্রেডটা এখন বলে লাভ নাই, আমি ট্রেডটা নিয়েছিলাম অনেক আগে। সো সেটাও যদি আমি একটু ফিবোনাচি দিয়ে বুঝাই দিই তাহলে আপনাদের সুবিধা হবে। ফর এক্সাম্পল আমি ফ্রেশ চার্ট থেকে দেখাই আপনাদেরকে যে ইউরো ইউএসডি কেন আমি ট্রেডটা নিয়েছিলাম, আপনাদের জাস্ট বলছি, আপনাদের সুবিধা হবে ইন ফিউচারে। আমি এখানে আমার টেমপ্লেটটা নিয়ে নেই। ওকে, সো আমি যদি এখানে দেখি যে কেন আমি ওই ইউএসডি এই চার্টটা, এই ডেইলি চার্টটা আমি ওপেন করি, ঠিক আছে, ডেইলি চার্টে ওপেন করে আপনি যদি, আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, বেশি টাইম ওয়েস্ট করবো না। এখানে এই টপ লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত টানি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে 61.8 লেভেলটা এই জায়গাটাতে টাচ করছে। এখন আমি এখানে লাইন টানার পর আমি কেন এই জিনিসটা আমার কাছে সিগনিফিকেন্ট, অন্য লেভেল থেকে কেন 61.8 লেভেলটা চোখে লাগলো, কারণ দেখেন যে এখানে যেমন বাধা পেয়েছে, এখানে বাধা পেয়েছে, এখানে বাধা পেয়েছে, এখানে বাধা পেয়েছে, তাহলে এই লেভেলটা অসাধারণ একটা লেভেল, যে লেভেলে আসলে প্রাইস কিছু একটা করবে। সো আমি এই ফিবোনাচিটাকে মুছে দিই, তাহলে আমি সবটা একটা ফিল্মে গেলে আমার কনফিউশন হবে না। H4 এ চলে আসেন এখন। H4 এর আগে ডেইলিতে আরেকটা জিনিস লক্ষ্য করেন, ডেইলিতে একটা জিনিস লক্ষ্য করেন যে প্রাইসটা যখন এখানে এসে টাচ করেছিল, নিচের দিকে নেমে আসছিল, যারা এখান থেকে ট্রেড নিয়েছেন সেলে ছিল, ট্রেড নেওয়ার পরে আবার উপরে দিয়ে গেছে, ট্রেড কিন্তু একবারে যাবে না, আপনি এখান থেকে সেল নিলেন এই প্যাটার্নটা দেখে, এটা যে নিচের দিকে হুড় হুড় করে চলে যাবে তা না, আবার কি করেছে উপরের দিকে সে আস্তে করে উপরের দিকে উঠে আসছে। তার মানে এখানে থেকে যারা সেল ট্রেড নিয়েছিল তাদের তাদের স্টপ লস কোন জায়গায় ছিল, আপনি যদি এখানে একটা সেল নিতে আপনি স্টপ লসটা এরকম একটা জায়গায় থাকতো, সেই স্টপ লসটাকে ধরতে কিন্তু প্রাইস আবার উপরের দিকে উঠে আসছে। তাহলে দেখেন এখানে যারা সেল ট্রেড নিয়েছিল সুন্দর একটা প্যাটার্ন দেখে, তিনটা প্যাটার্ন দেখে, এটাকে আমরা বলি হলো আপনার ইভিনিং স্টার। ইভিনিং স্টারকে বলতে আপনার প্রাইসটা এখন নিচের দিকে নেমে যাচ্ছে, সূর্য নিচের দিকে নেমে যাচ্ছে, তখন প্রাইসটাকে নিচের দিকে নামার পসিবিলিটি ছিল। এখানে তিনটা কন্টেন্ট ফর্মেশন হয়েছিল নিচের দিকে যাওয়া, কিন্তু না, সে আবার কি করলো উপরের দিকে উঠে আসলো। যখন এটা উপরের দিকে উঠে আসলো আমি এখানে ওয়েট করছিলাম। কেন আমি ওয়েট করছিলাম, কারণ এখানে যারা সেল ট্রেডার ছিল তারা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে, তারা কিন্তু এখন বের হওয়ার অপরচুনিটি খুঁজছে, বা তাদের স্টপ লস কিন্তু এখানে রয়েছে। কিন্তু ব্রোকার এটাকে উপরের দিকে নিয়ে গেছে, বা মানি মেকাররা বা মার্কেট মেকার এটা উপরের দিকে নিয়ে গেছে হলো ওই সমস্ত সেল ট্রেডারদেরকে ধরা খাওয়ানোর জন্য। তো আমি যদি এইখানে আরেকটা সেলিং অপরচুনিটি সুন্দরভাবে খুঁজে পাই, তাহলে কিন্তু আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি ছিল সেল ট্রেড করার জন্য। তো এই জায়গাটাতে আপনি দেখেন আমি এখানে ডে 1 এ আছে, আমি যখন H4 এ চলে যাচ্ছি, আপনার এই লেভেলটা, এই যে যেমন আপনি যখন এখানে ট্রেড ওপেন করেছেন, আমাদের স্টপ লসটা এখানে ছিল, স্টপ লসটা হিট করে সে উপরের দিকে উঠে গেছিল। আমি আমার ক্ষেত্রে ট্রেডটা ওপেন করেছিলাম এই জায়গাটাতে। আমার ট্রেড যে সবসময় 100% রাইট হবে তা না, আমি এখানে কেন ওপেন করেছিলাম তার কারণটা ব্যাখ্যা করি। সেই কারণটা হলো, আমি 1 নম্বরে বললাম যে আমি ওয়েট করছিলাম যে যারা এখানে স্টপ লস দিয়েছে সেই স্টপ লসটাকে হিট করার জন্য অ্যাকচুয়ালি প্রাইসটাকে টেনে উপরের দিকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এবং তারপরে কি হলো এখানটা বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হলো। এই প্যাটার্নের চেয়ে এই প্যাটার্ন অনেক স্ট্রং। তো আমি এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে ট্রেডটা ওপেন করেছিলাম, বাট আনফরচুনেটলি প্রথম দিকে ট্রেডটা আমার উপরের দিকে গিয়েছিল, কারণ হয়তো সে করেছে কি যে এখানেও যে আমরা ট্রেডটা ওপেন করেছি সেই সেলারদেরকেও ভরকানোর জন্য তারা আবার উপরের দিকে নিয়ে গেছিল যাতে তারা মার্কেট থেকে বের হয়ে আসে। বাট আমি ধরেছিলাম বলে প্রাইসটা আবার নিচের দিকে আসছিল। কেন ধরেছিলাম, কারণ আমার মেইন কারণ ছিল যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি লঙ্গার টাইম ফ্রেমে যে এইখান থেকে এই প্রাইসটা ব্রেক করে উপরের দিকে যাওয়ার জন্য তাকে অনেকটা কষ্ট করতে হবে, যত না সে ফ্রি ফল নিচের দিকে নেমে আসতে পারে। এই জন্য আমি ওইখান থেকে একটা সেল ট্রেড নিয়েছিলাম, এবং আমি বের হয়ে আসছি ঠিক এই জায়গা থেকে। কেন বের হয়ে আসছি, সেই সেম এক্সাম্পল, আপনি দেখেন প্রাইস এখানে এসে আবার অনেক বাধা পাচ্ছে, তাহলে কেন আপনি এখান থেকে বের হয়ে আসবেন না? সো এখান থেকে আপনি ট্রেডটাকে নিয়ে বের হয়ে আসেন। এখন আমি কি করছি, আমি ধৈর্য ধরে ওয়েট করছি যে কখন আমি এই ট্রেডটা পরে নতুন কোনো অপরচুনিটি পাই। এখান থেকে বের হওয়ার আরেকটা মেইন কারণ আমার যেটা ছিল সেটা হলো যে এখানে যদি আপনি রান ট্রেড লাইন টানেন তাহলে দেখতে পাবেন যে এটা এই যে লেটেস্ট যে ট্রেড লাইনটা আছে, ছোট যে ট্রেড ইনার ট্রেড লাইনটা, সেই ইনার ট্রেড লাইনের কাছে চলে আসছিল। সো এখন দেখেন যদি এখান থেকে মার্কেট ফল করে তাহলে অনেক নিচের দিকে নেমে আসতে পারে, আর যদি রিটার্ন করতে চায় তাহলে এখান থেকে রিটার্ন করার পসিবিলিটি বেশি। এখন আমি বলি যে আমি এখন কি জন্য ওয়েট করছি, আমি এখন ওয়েট করছি এটা যদি আরেকটু নিচের দিকে নেমে আসে সেখান থেকে বাই করা যায় কিনা, বা আমি যদি মার্কেটের সেন্টিমেন্ট বুঝি না ইউএস ডলার এখন উইক হওয়ার চান্স আছে তাহলে আমি সেল করব, আর যদি ইউএস ডলার উইক হওয়ার চান্স আছে মানে ইউএসডি জাপানিজ নিচের দিকে নেমে আসবে, আর যদি দেখি যে না এখন ইউএস ডলার স্ট্রং হওয়ার পসিবিলিটি আছে তাহলে বাই করব। সেটা আমি ডিসিশন নিব যে কারেন্সি ইন্ডেক্স স্ট্রেংথ কিভাবে আমাকে দেখাচ্ছে, অথবা এই মার্কেটে প্রাইস কোনো ইন্ডিকেশন আমাকে দেয় কিনা।
তো আমি এখন ইউএসডি জাপানিজ ইয়েনে ওয়েট করছি। আর যদি নিচের দিকে নেমে আসে, এখন আপনার জন্য কুইজ, আপনারা নিজেরা খুঁজে খুঁজে বের করবেন যে কোথা থেকে নিবেন। আপনি এখানে চার্টে সুন্দর করে দেখতে পাচ্ছেন, আপনি এখানে ফিবোনাচি লেভেল টানেন, এই অ্যানালিসিস আপনারা করেন। আপনি যদি অ্যানালিসিস না করেন তাহলে তো শিখবেন না। নিচ লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত আসেন, 38.2 তে এখন বাধা খাচ্ছে, এখান থেকে এই যে 38.2 ট্রেন্ড লাইন, এখান থেকে ট্রেড বের হয়ে আসার কোনো কারণই নাই। তারপরে দেখি যে এইটা যদি ভেঙে চলে আসে তাহলে কোন পর্যন্ত আসতে পারে, 50 পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, 50 লেভেল পর্যন্ত আপনি দেখেন যে বিগার টাইম ফ্রেমে গিয়ে নিচের আপনার রেজিস্ট্যান্সটা কত, নিচের সাপোর্টটা কোন জায়গাটা। আমি ডে ওয়ানে যাই, আবার ডে ওয়ানে গিয়ে আমি দেখবো যে নিচের রেজিস্ট্যান্সটা কোন জায়গায়। এটা বের করার জন্য আমি কি করতে হবে, আমার সেই সহজ বুদ্ধি, এই নিচ থেকে উপর পর্যন্ত আপনাকে ফিবোনাচি টানতে হবে। এখন এই 23.6 এর কাছে রয়েছে, যখন এটা 38.2 এর কাছে আসবে তখন কিন্তু একটা বাধা পাওয়ার চান্স রয়েছে, 50 তে বাধা পাওয়ার চান্স রয়েছে। তো আমি এখানে কি করবো, এই 50 তে একটা লাইন টেনে রাখবো এইভাবে, যে ওকে এটা হলো আমার 50। আমি এখন কি করবো, 38.2 তে একটা টাইম ফ্রেম রাখলাম, কারণ এই দুটো আমি রেখে রাখলাম বড় টাইম ফ্রেম থেকে। এবার আমি আবার ছোট টাইম ফ্রেমে যাবো। ছোট টাইম ফ্রেম বলতে আমি ডে 1 থেকে H4 এ চলে যাবো। H4 এ এসে এখন আমি দেখবো যে কোনটার সাথে মিলে। H4 এ এটা লো, এটা হাই, তাহলে আমি এখন এই লো থেকে এই হাই এ আমি আরেকটা ফিবোনাচি টুল আঁকলাম। এখন আপনি দেখেন এই যে 61.8, এটা কিন্তু আগের যে 23.6 আমি লঙ্গার টাইম ফ্রেম থেকে নিয়ে আসছিলাম সেটার সাথে যেরকম মিলে গেল, এখানে আমি আবার টেনে রাখি এই 61.8 এটার সাথে যেমন মিলে গেল। আর এখানে দেখেন 78.6 খুব সুন্দর করে আমার উপরে আগের যে ডে টাইম থেকে রেখে আসছিলাম তার সাথে মিলে গেল। এবার আমি ফিবোনাচিটাকে যদি মুছে দিই তাহলে দেখেন যে কি সুন্দর করে আপনাকে প্রাইস গুলো বলে দিচ্ছে। এই জিনিসটাকে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ ওকে, সবগুলো মুছে দিলাম। তাহলে দেখেন প্রাইসটা যদি এটা ব্রেক করে চলে আসে তাহলে এই পর্যন্ত আসার পসিবিলিটি আছে। এই জায়গাটা এসে যদি আমি কোনো সেল বাই সিগন্যাল পাই তাহলে আমি কি করবো, এখান থেকে বাই নিব। আবার যদি এই জায়গাটা অর্থাৎ এই লেভেলটাতে যদি আসে, এই লেভেলটাতে এসে যদি আমি কোনো বাই সিগন্যাল পাই, বাই সিগন্যাল বলতে টাচ করে প্রাইসটা যদি রিয়াক্ট করে মিন্স কোনো পিন বার ক্রিয়েট হয় বা বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে বাই নিব। তো এই আপনাদেরকে দুটো অ্যানালিসিস করলাম, হয়তো আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে ভালো, আর আশা করি আবার পরবর্তী ভিডিওটি খুব তাড়াতাড়ি বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর কোনো কোয়েশ্চেন থাকলে বরাবর মতোই আপনারা আমাকে ইনবক্সে আস্ক করতে পারেন। আমি হয়তো ডিরেক্টলি অ্যান্সার দিতে পারবো না, কোনো ভিডিও কিংবা কোনো লিঙ্ক দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি। আর আপনারা ইউটিউবে অন্যান্য যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলো দয়া করে দেখেন, কারণ তারা তো কষ্ট করে ভিডিও বানাচ্ছে। তা সেই ভিডিওগুলো দেখলে হয়তো আপনাদের কিছুটা হলেও লাভ হবে। ফ্রি যত জায়গা থেকে শেখা যায় ততই বেটার। কেন আপনি ফ্রি জিনিস দেখে দেখে শিখবেন না? এখানে টাইম ইনভেস্ট করলে আপনারই লাভ। আপনি যে ভিডিওটা দেখছেন হয়তো যে ভিডিও বানাচ্ছে তার কিছুটা হলেও লাভ হচ্ছে, বাট আপনার যে তার চেয়ে কিন্তু বড় লাভ হচ্ছে, আপনি বিনামূল্যে শিখতে পারছেন। অনেকে আছে যারা এই ভিডিওগুলো বানাচ্ছে না, তার আগে যে জিনিসটা বেশি ঘটতো যে আপনার নতুন নতুন কোচিং সেন্টার হতো, তারা শিখাবে আপনাকে ফরেক্স কিভাবে ট্রেড করতে হয়, স্টক মার্কেটে কিভাবে ট্রেড করতে হয়। বাট এই যে আমরা এই জিনিসগুলো আলোচনা করছি বা যা ভিডিওগুলো যারা বানাচ্ছে ইউটিউবাররা, তারা যে জিনিসগুলো বলে থাকে এগুলোই আপনার দেখা যাচ্ছে 40,000 50,000 টাকা দামে আপনাদেরকে শিখাচ্ছে। সো যেখানে ফ্রি পাওয়া যাচ্ছে আপনার ফ্রি জিনিসটাকে একটু হলে মূল্য দেন, কারণ আপনার ফ্রি জিনিস থেকেই কিন্তু আপনি ইম্পর্টেন্ট কোনো জিনিস বের করে নিয়ে আসতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।